সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা শুরু করব গতিবিদ্যা, যেটা অনলাইনের 22তম ক্লাস এবং গতিবিদ্যার প্রথম ক্লাস। তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা যদি একটু মনোযোগী হও, তাহলে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে, খুব একটা কঠিন নয়। গতিবিদ্যার অঙ্কগুলো দেখো, আমরা একটু আগের কথাগুলো বলি। গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা মিলে হচ্ছে বলবিদ্যা। আমরা স্থিতিবিদ্যা শেষ করেছি, এখন গতিবিদ্যা শুরু করতেছি। তো গতিবিদ্যা কি? গতিবিদ্যা হচ্ছে কোনো বস্তুর উপর যখন বল ক্রিয়া করার ফলে বস্তুটির স্থিতির পরিবর্তন ঘটে অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে, তখন সেটা গতিবিদ্যার অন্তর্ভুক্ত। কোনো বস্তুর উপর বল ক্রিয়া করার পরেও যদি স্থিতির কোনো পরিবর্তন না ঘটে কিংবা গতির কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেটা স্থিতিবিদ্যার অন্তর্ভুক্ত। আর বল ক্রিয়া করার ফলে যদি স্থিতির পরিবর্তন ঘটে কিংবা গতির পরিবর্তন ঘটে, সেটা গতিবিদ্যার অন্তর্ভুক্ত। তো গতিবিদ্যার মধ্যে প্রথম চ্যাপ্টার, সেটা বেগ নিয়ে আলোচনা। এখানে কোনো ত্বরণ, মন্দন এই সমস্ত কোনো কিছু নেই, বেগ নিয়ে আলোচনা। বেগ আমরা চিনি, বেগ আমরা খুব ভালো করে চিনি, সমবেগ। তো এখন আমরা যে জিনিসটা পড়ব, এটা হচ্ছে বেগ সামান্তরিকের সূত্র, যেটা আমরা স্থিতিবিদ্যাতে পড়ে আসছি। বল সামান্তরিক সূত্র, এখন বেগ সামান্তরিক সূত্র। যেমন মনে করো, ও বিন্দুতে ও এ বরাবর একটি বেগ ক্রিয়া করে, এটা হচ্ছে ইউ বেগ। আবার ও বিন্দুতে ও বি বরাবর আরেকটা বেগ ক্রিয়া করতেছে, এটার নাম ভি বেগ। তাইলে আমরা ও এ এবং ও বিকে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে আমরা সামান্তরিকটি অঙ্কন করি। মনে করি ও এ সি বি সামান্তরিক। তাহলে ও সি কর্ণ দ্বারা বেগ দুটির লব্ধির মান এবং দিক প্রকাশিত হবে। এটাকে মনে করে আমরা ডাব্লিউ দ্বারা চিহ্নিত করলাম। আমরা কিন্তু ব্যাগে বলের সামান্তরিক সূত্র পড়ে আসছি, শুধু সেখানে বলের জায়গাতে ব্যাগ লিখে দিলে হবে ব্যাগের সামান্তরিক সূত্র। তার মানে দেখো, কোনো বিন্দুতে যদি দুটো ব্যাগ এমনভাবে ক্রিয়া করে, ব্যাগ দুটোকে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে ওই সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ দ্বারা ব্যাগ দুটির লব্ধির মান এবং দিক প্রকাশিত হবে। এখন মনে করো আমরা লব্ধির মান বের করব, ডাব্লিউর মান বের করব এবং তার দিক বের করব। এতে মনে করি ইউ এবং ভি ব্যাগ দুটি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে এবং লব্ধি ব্যাগ ডাব্লিউ ইউর সাথে থিটা কোণে ক্রিয়া করে, আমরা মনে করলাম। এখন আমরা সি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপরে সিডি লম্ব অঙ্কন করি। এটা সিডি, এটা এ বিন্দু, সিডি লম্ব অঙ্কন করি। এখন দেখো, বি ও এ কোণটা যদি আলফা হয়, এই কোণটা অবশ্যই আলফা হবে। কেন? সামান্তরিক, এই বাহু দুটি সমান্তরাল, এটা ছেদক, এটা অনুরূপ কোণ বলে এগুলো সমান হবে। এখন দেখো, ত্রিভুজ এ সি ডি এ, এই ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব হচ্ছে সিডি। আর এডি ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি কস থিটা। থিটা নয়, এখানে আলফা, যেহেতু এটা আলফা, কস আলফা। আর এডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এসি কস আলফা। এসি মানে হচ্ছে ওবি, ওবি মানে হচ্ছে ভি কস আলফা। এডি আমাদের লাগবে, এই জন্য আমরা এডি বের করে নিলাম। এবার দেখো, আমরা সিডি বের করব। আবার আমরা কি লিখতে পারি? সাইন আলফা ইকুয়াল টু, সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ সিডি বাই এসি। সুতরাং সিডি ইকুয়াল টু হচ্ছে এসি সাইন আলফা, তার মানে হচ্ছে ভি সাইন আলফা। এইগুলো আমাদের লাগবে, আমরা এগুলো বের করে নিলাম। এডি এর মান বের করে নিলাম, সিডি এর মান বের করে নিলাম। এবার তুমি দেখো, ত্রিভুজ ও সি ডি এ,
এই ত্রিভুজের মধ্যে চিন্তা করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা লিখতে পারি ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। কেন? ওই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আর ওসি মানে হচ্ছে, আচ্ছা আপাতত ওসি এ থাক, ওডিকে আমরা ভেঙে লিখব ও এ প্লাস এডি, আর এটা হচ্ছে সিডি স্কোয়ার। ওসি মানে কত? ওসি মানে হচ্ছে ডাব্লিউ, তার মানে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে ইউ, আর এডি এর মান আমরা বের করে রেখেছি, এডি মানে ভি কস আলফা, আর সিডি মানে কি পাচ্ছি? ভি সাইন আলফা হোল স্কোয়ার, और W स्क्वायर इक्वल टू यू स्क्वायर प्लस टू यू बी प्लस V स्क्वायर कस स्क्वायर अल्फा प्लस V स्क्वायर साइन स्क्वायर अल्फा। আমরা এই দুইটাকে একসাথে লিখে ফেললাম, और W स्क्वायर इक्वल टू यू स्क्वायर प्लस टू यू बी कस अल्फा। এখানে कस अल्फा একটা লিখি না, এটা লিখতে হবে प्लस ভি স্কোয়ার কেন? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। সুতরাং লব্ধির মান আমরা পেলাম ইউ স্কোয়ার প্লাস টু ইউবি কস আলফা প্লাস ভি স্কোয়ার। এটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা যদি কোনো বিন্দুতে দুটো ব্যাগ ক্রিয়া করে, একটা ইউ হয় আর একটা ভি হয়, ওদের অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে তাহলে আমরা লব্ধি ব্যাগের মান বের করতে পারি। লব্ধি ব্যাগ ইকুয়াল টু রুট আর অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউবি কস আলফা। এবার দেখো আমরা লব্ধি ব্যাগের মান বের করলাম, এখন লব্ধির দিক বের করব। মনে করলাম যে লব্ধির দিক ও এর সাথে থিটা কোণে ক্রিয়া করে, এটা লিখতে হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা এই ত্রিভুজের মধ্যে লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে ওডি, সিডি বাই ওডি। ওডিকে আমরা কি লিখতে পারি? ওডিকে লিখতে পারি ও এ প্লাস এডি, और ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখব? সিডি এর মান আমরা বের করেছি ভি সাইন আলফা ডিভাইডেড বাই ও এ মানে ইউ প্লাস ভি কস আলফা। এইটা হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র। সুতরাং আমরা জানি থিটা ইকুয়াল টু লিখতে পারি ট্যান ইনভার্স অফ ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র, আর এটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে দুটো ব্যাগ যদি আলফা কোণে ক্রিয়া করে ওদের লব্ধির মান বের করতে পারবো এবং লব্ধির দিক বের করতে পারবো। এখন এগুলোর বিভিন্ন অবস্থান আমরা একটু চিন্তা করি। বিভিন্ন অবস্থানের কথা আমরা একটু চিন্তা করে নিই। যেমন ধরো ইউ এবং ভি ব্যাগ দুটি একই দিকে ক্রিয়া করে, ইউ যেদিকে ক্রিয়া করে ভিও সেদিকে ক্রিয়া করে, ভিও একই দিকে ক্রিয়া করে। ও বিন্দুতে ইউ এবং ভি একই দিকে ক্রিয়া করে, তখন লব্ধি কী হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। লব্ধি যদি ডাব্লিউ হয়, ডাব্লিউ ইকুয়াল টু হবে রুট আর অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউবি কস আলফা মানে 0 ডিগ্রি। কারণ একই দিকে যখন ক্রিয়া করে ইউ এবং ভি এর অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, আলফা ইকুয়াল টু তখন 0 ডিগ্রি, और W इक्वल टू cos 0 डिग्री मान किंतु 1 ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউবি, তার মানে ইউ প্লাস বি হোল স্কোয়ার রুটে কাটা গিয়ে ইউ প্লাস বি। এটি হচ্ছে দুটি ব্যাগের লব্ধি। কখন? ব্যাগ দুইটা যখন একই দিকে ক্রিয়া করবে তখন দুটো ব্যাগের লব্ধি সরাসরি ব্যাগ দুইটার সমষ্টি। এবং এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে লব্ধি সর্বোচ্চ হবে সেটা হচ্ছে এই দুইটার সমষ্টি। কখন হবে? যখন একই দিকে ক্রিয়া করে। মনে রাখতে হবে এটা দুটো ব্যাগের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট অব দি টু ফোর্সেস, সেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো আরেকটা অবস্থানের কথা চিন্তা করি। যদি মনে করো ইউ এইদিকে ক্রিয়া করে
ও বিন্দু থেকে এদিকে ইউ ক্রিয়া করে, আর এদিকে মনে করো ভি ক্রিয়া করতেছে, দুইটা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে মনে করো ইউ গ্রেটার দেন ভি, ইউ বড়, ভি থেকে ইউ বড়, তাহলে লব্ধি কী হবে? লব্ধি যদি আমরা ডাব্লিউ ধরি, ডাব্লিউ ইকুয়ালটা হবে √r অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউবি কস আলফা, আলফা মানি 180 ডিগ্রি, যেহেতু ওরা বিপরীত দিকে ক্রিয়া করে একই লাইন বরাবরে। আর এখানে দেখো √r অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কস 180 ডিগ্রির মান -1 -2 ইউবি। তাইলে এইটাকে আমরা কি লিখতে পারি? ইউ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার রুটে চলে গিয়ে শুধুমাত্র হচ্ছে ইউ মাইনাস বি। এটা হচ্ছে দুটো ব্যাগের লব্ধি। কখন? যখন তারা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন। এবং এইটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ভেলোসিটি অফ দি টু ফোর্সেস, মিনিমাম ভেলোসিটি, মিনিমাম রেজাল্টেন্ট অফ দি টু ভেলোসিটিস, মানে দুটি ব্যাগের সবচেয়ে ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে ইউ মাইনাস বি। কখন? যখন তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। আর দুটো ব্যাগের সর্বোচ্চ লব্ধি হচ্ছে ইউ প্লাস বি। কখন? যখন তারা একই দিকে ক্রিয়া করে। এই কথাগুলো আমরা মনে রাখতে হবে। আচ্ছা, যদি এমনটি হয় যে দুটো বিপরীত দিকে ক্রিয়া করে এবং ব্যাগ দুটি সমান, ইউ ভি এর সমান, তখন লব্ধি কী হবে? তখন লব্ধি হবে ডাব্লিউ ইকুয়ালটা হবে 0। যদি ইউ ইকুয়াল টু ভি হয়, দুটোই যদি সমান ব্যাগ হয় এবং দুটো যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, আমরা জানি একে অপরেরকে লব্ধি শূন্য করে দিবে। ইউ ভি এর সমান এবং বিপরীতমুখী হওয়াতে লব্ধি শূন্য হবে। তখন এখানে বসিয়ে দাও, তখন রেজাল্টেন্ট ইকুয়াল টু 0। এগুলো যেন আমরা একটু বুঝতে পারি। এই বিভিন্ন অবস্থানগুলো আলোচনা করলে আমরা সহজেই অঙ্ক বুঝতে পারবো। অঙ্ক বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, এবার দেখো আমরা বইয়ের একটা অঙ্ক করতেছি। বইয়ের একটা অঙ্কতে চলে যাচ্ছি, সেটি হচ্ছে উদাহরণ 1। দেখো উদাহরণ 1। এটা কিন্তু পরীক্ষাতে আসছে। প্রশ্নটা আমরা শুরুতেই একটু ক্লিয়ার করে ফেলি। দেখো 100 মিটার প্রশস্ত একটি নদীতে, মনে করো এটা একটা নদী, প্রস্থ হচ্ছে 100 মিটার। 100 মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত না থাকলে তা সোজাসুজি পাড়ে দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। যদি স্রোত না থাকে তাহলে এটা পাড়ে দিতে, মানে এই জায়গা থেকে এই জায়গাতে আসছে, তার 4 মিনিট সময় লাগে। দেখো স্রোত যদি না থাকে তাহলে সাঁতারু যেদিকে সাঁতার দিতে চায় সেদিকে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তার মানে স্রোত যদি না থাকে তাহলে 100 মিটার পাড়ে যেতে 4 মিনিট সময় লাগে। সাঁতারুর ব্যাগ যদি আমরা ইউ ধরি, তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে 100 মিটার বাই 4 মিটার পার মিনিট। এটা হচ্ছে সাঁতারুর ব্যাগ। 25 মিটার পার মিনিট, এটা হচ্ছে সাঁতারুর ব্যাগ। ইউ ইকুয়াল টু, এখন দেখো স্রোত থাকলে তা পারে যেতে 5 মিনিট সময় লাগে যদি স্রোত থাকে। মনে করো স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে, আমি তীর বরাবর ইন্ডিকেট করলাম। স্রোত থাকা অবস্থায় সে যদি আড়াআড়িভাবে নদী পার হতে চায়, তাকে এমনভাবে সাঁতার কাটতে হবে যাতে স্রোতের ব্যাগ এবং সাঁতারুর ব্যাগ মিলে লব্ধি ব্যাগটা এই তীরের উপর লম্বভাবে ক্রিয়া করে। আমরা সাঁতারুর ব্যাগকে ইউ মনে করেছি, স্রোতের ব্যাগকে ভি মনে করো, লব্ধি ব্যাগকে ডাব্লিউ মনে করো। কথাগুলো একটু লিখে যাওয়া ভালো, বইতে করা আছে, অসুবিধা হবে না। আমি কি বললাম? আমি বললাম যে স্রোত যখন থাকে তখন সে আড়াআড়ি যদি পার হতে চায়, তাকে এমনভাবে সাঁতার কাটতে হবে যাতে করে স্রোতের ব্যাগ এবং সাঁতারুর ব্যাগ দুটো মিলে লব্ধি ব্যাগটা এই স্রোতের ব্যাগের উপর লম্ব বরাবর ক্রিয়া করে। আমরা মনে করলাম যে তারা যদি আলফা কোণে সাঁতার দেয় তাহলে সে লম্ব বরাবর পার হতে পারবে। এগুলোর নাম দিতে পারো ও এ বরাবর স্রোতের ব্যাগ, ও বি বরাবর সাঁতারুর ব্যাগ, তাহলে ও সি বরাবর লব্ধি ব্যাগ হবে। তাহলে স্রোত যখন থাকে
তখন পার হতে তার 5 মিনিট সময় লাগে। তার মানে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু দেখো 100/5 মিটার পার মিনিট ইকুয়াল টু আমরা লিখতে পারি 20 মিটার পার মিনিট। তাহলে এটা হচ্ছে তার লব্ধি বেগ। দেখো সাঁতারুর বেগ পেলাম, লব্ধি বেগ পেলাম, এখন আমাকে স্রোতের বেগ বের করতে বলা হয়েছে। আমরা জানি যে ইউ এবং ভি যদি আলফা কোণে ক্রিয়া করে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু √r ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউবি কস আলফা, অর ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউবি কস আলফা আমরা এইভাবে লিখে দিলাম। এটা থাক, 1 নাম্বার থাক। এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো, লব্ধি বেগটা ভি ব্যাগের উপর লম্ব। লব্ধি বেগটা যদি ভি ব্যাগের উপর লম্ব হয় তাহলে আমরা জানি যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস আলফা। ওই যে আমরা যে সূত্র শিখে আসছি সেটি। কোন সূত্র? লব্ধি ব্যাগটা ইউ ব্যাগের সাথে যদি থিটা কোণ তৈরি করে তাহলে tan থিটা ইকুয়াল টু দিস। এখানে থিটা মানে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? এখানে লব্ধি ব্যাগটা স্রোতের উপর লম্বভাবে ক্রিয়া করবে। কেন? যেহেতু সে আড়াআড়ি নদী পার হতে চায়। দেখো tan 90 ডিগ্রি ভ্যালু ইনফিনিটি, তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস আলফা। জানি কোনো ভগ্নাংশের মান যদি 0 হয়, ইনফিনিটি হয়, তাহলে তার হরের মান 0। ভি প্লাস ইউ কস আলফা ইকুয়াল টু 0, তার মানে ইউ কস আলফা ইকুয়াল টু আমরা পাচ্ছি -ভি। এই মানটা আমি 1 নংয়ে বসিয়ে দেব। এই 2 নং থেকে মানটা 1 নংয়ে বসিয়ে দেব। সুতরাং ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা দেখো 2 ইউ ভি কস আলফা, ভিটা আছে, আর ইউ কস আলফা ইকুয়াল টু হচ্ছে -ভি। তার মানে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু দেখো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার -2 ভি স্কোয়ার ভি স্কোয়ার আমাকে বের করতে হবে স্রোতের বেগ। সুতরাং দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু বের করো, এটাকে ওদিকে নিই, এটাকে এদিকে আনি, ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। ইউর মান কত? ইউর মান আমরা পেয়েছি, ইউর মান 25। 25কে বর্গ করলে 625, আর ডাব্লিউর মান কত? 20। 20কে বর্গ করলে 400 ইকুয়াল টু 225, 225। সুতরাং আমরা ভি এর মান বের করতে পারি, এটাকে বর্গমূল করলে 15 মিটার পার মিনিট। এটা হচ্ছে স্রোতের বেগ। তার মানে খুব ভালো করে খেয়াল করো, আমরা যদি লব্ধি বেগ জানি, সাঁতারুর বেগ জানি, স্রোতের বেগ বের করতে পারি। এটা সম্ভব হয়েছে এই কারণে যেহেতু লব্ধি বেগটা স্রোতের উপর লম্ব, নাইলে এটা এত সহজে বেরিয়ে আসতো না। তাইলে এইটা ছিল আমাদের উদাহরণের। আশা করি আমরা বুঝতে পেরেছি। এগুলো একটু মনোযোগ দিলে খুব একটা বেশি অসুবিধা লাগার কথা নয়। আচ্ছা, এবার দেখো আমরা উদাহরণ 4 করব। উদাহরণ 4। আচ্ছা, উদাহরণ 4 করার আগে আমরা আরেকটা অঙ্ক করি, উদাহরণ 3, তাহলে একটু ক্লিয়ার হবে। উদাহরণ 3। উদাহরণ 3, তাও প্রশ্নটা কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখো, দুটি নৌকা প্রতিটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে। দুটো নৌকার বেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত 500 মিটার চওড়া একটা নদী পাড়ে দিতে চায়। এটা নদী, এটা 500 মিটার। দুটি নৌকা নদী পাড়ে দিতে চায়। নৌকার বেগ ঘন্টায় 5 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। নৌকা দুইটার 2 ধরনের টার্গেট। একটা হচ্ছে ন্যূনতম পথে, আর একটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হতে চায়।
দুটা টার্গেট দুই ধরনের। একটা হচ্ছে ন্যূনতম গতিপথে পার হবে, এই বরাবর পার হবে। আরেকটা হচ্ছে ন্যূনতম সময়ে পার হবে। কোন দিকে গেলে ন্যূনতম সময়ে পার হবে এটা আমরা এখনও জানি না। এখন উভয় নৌকা একই সময়ে যাত্রা শুরু করলে অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্য বের করতে বলা হচ্ছে। তাহলে দুটি নৌকার দুই ধরনের টার্গেট। একটা নৌকার টার্গেট হচ্ছে ক্ষুদ্রতম গতিপথে পার হওয়া। ক্ষুদ্রতম গতিপথ বলতে অবশ্যই লম্বা বরাবর এই পথে পার হতে হবে। এই পথে যদি পার হতে হয় তাকে এমনভাবে নৌকা চালাতে হবে যাতে নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলে এই স্রোতের উপর লম্বা বরাবর ক্রিয়া করে। এটা হচ্ছে মনে করো স্রোতের বেগ, মনে করো ইউ ভি ধরো, স্রোতের বেগ ভি কত, 3 কিলোমিটার/আওয়ার। নৌকার বেগ আমরা ইউ ধরি, ইউ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। ও এ দ্বারা স্রোতের বেগ, ও বি দ্বারা নৌকার বেগ। তাহলে ও এ সিবি সামান্তরিকের কর্ণ, ও সি দ্বারা লব্ধি বেগ ডাব্লিউ মনে করলাম। এখন আমরা লব্ধি বেগটা বের করব। আমরা যদি স্রোতের বেগ জানি, নৌকার বেগ জানি, লব্ধি বেগ বের করতে পারবো কিভাবে? মনে করলাম যে ইউ এবং বি আলফা কোণে ক্রিয়া করে। তাইলে আমরা জানি যে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা। আগেরটার মতো উদাহরণের মতো অনেকটা। এখন দেখো আবার এখানে যেহেতু আড়াআড়িভাবে পার হচ্ছে, এখানে লব্ধি বেগটা ভি এর উপর লম্ব। তার মানে আমরা জানি যে ট্যান থিটা মানে এখানে 90 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই বি প্লাস ইউ কস আলফা। তাহলে দেখো ট্যান 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি ইনফিনিটি। ইনফিনিটি ইকুয়াল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস আলফা। কোনো একটি ভগ্নাংশের মান যদি ইনফিনিটি হয় তার হরের মান 0, হর মানি ভি প্লাস ইউ কস আলফা ইকুয়াল টু 0। তার মানে ইউ কস আলফা ইকুয়াল টু হচ্ছে -ভি। এই মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিব। এই 2 নং থেকে মানটা 1 নংয়ে যদি বসিয়ে দিই তাহলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখানে ভিটা আলাদা করো, প্লাস 2v আর ইউ কস আলফা ইকুয়াল টু হচ্ছে -ভি, और ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেখো ইউ মানি কত? ইউ মানি হচ্ছে নৌকার বেগ মানি 25, ভি মানি কত? স্রোতের বেগ মানি 9 ইকুয়াল টু 16। সুতরাং লব্ধি বেগ পাওয়া গেছে 4 মিটার/মিনিট, না এত কিলোমিটার/আওয়ার। আমরা লব্ধি বেগটা পেয়ে গেলাম। লব্ধি বেগ আমরা পেয়ে গেলাম। এখন দেখো ক্ষুদ্রতম গতিপথে পার হওয়ার সময়টাকে যদি আমরা t1 ধরি আর নদীর বিস্তারকে যদি আমি ডি ধরি, নদীর বিস্তার হচ্ছে 500 মিটার। 500 মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার হয়ে যাচ্ছে। তার মানে বিস্তার হচ্ছে ½ কিলোমিটার। সুতরাং t1 ইকুয়াল টু কী হবে? যদি ক্ষুদ্রতম গতিপথে পার হওয়ার সময় যদি টি হয়, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তার মানে টি ইকুয়াল টু হচ্ছে s/v। এস মানে এখানে ½ আর ভি মানে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে 4 কিলোমিটার, তার মানে 1/8 আওয়ার। একটা জিনিস আমরা পেয়ে গেলাম। কি পেলাম? যে নৌকাটি ক্ষুদ্রতম গতিপথে পার হতে চায় তার পার হওয়ার সময়টা পেয়ে গেলাম 1/8 আওয়ার। মিন্স কত? 1/8 আওয়ার মানে এই 15/7 মিনিট 30 সেকেন্ড। এত আওয়ারকে আমরা 7 মিনিট 30 সেকেন্ড করলাম, মানে 7.5 মিনিট। অর্থাৎ কি বললাম আমরা, এই নৌকাটা ক্ষুদ্রতম গতিপথে পার হতে তার 7.5 মিনিট সময় লাগে। এখন আমরা আরেকটা জিনিস বের করব, আরেকটা নৌকার পার হতে কত সময় লাগে। কোন নৌকা? যেই নৌকাটা খুব তাড়াতাড়ি পার হতে চাচ্ছে, ন্যূনতম পথে পার হতে চাচ্ছে, সেইটার পার হওয়ার সময় বের করব। এখন দেখো কোন দিকে পার হলে যে তাড়াতাড়ি পার হয় সেটা আমাদের জানা নেই।
এই জন্য আমরা মনে করলাম যে সে যদি স্রোতের সাথে যদি থিটা কোণে যদি নৌকা চালায় তাহলে সে তাহলে সে খুব তাড়াতাড়ি নদী পার হতে পারবে মনে করলাম। কি বললাম? এটা লিখতে হবে। মনে করি স্রোতের সাথে থিটা কোণে নৌকা চালালে সে ন্যূনতম সময়ে, ন্যূনতম মানে তাড়াতাড়ি, সবচেয়ে তাড়াতাড়ি ন্যূনতম সময়ে নদী পার হতে পারে। নদী পার হতে পারে, এটা আমরা মনে করলাম। তাহলে দেখো দুটো ব্যাগ, একটা হচ্ছে স্রোতের ব্যাগ, একটা হচ্ছে নৌকার ব্যাগ। এগুলোকে যদি আমরা ওডি বরাবর স্রোতের ব্যাগ ও নৌকার ব্যাগ স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগকে আমরা ওডি বরাবর লম্বাংশ নিয়ে পাই। ওডি বরাবর, ওডি মানে পার হবে, এই জন্য ওডি বরাবর লম্বাংশ নিয়ে পাই। দেখো এটা হচ্ছে স্রোতের ব্যাগ, এটা হচ্ছে নৌকার ব্যাগ। এইটা যদি আমি থিটা মনে করি তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তখন হচ্ছে স্রোতের ব্যাগকে যদি আমি লম্বাংশ নিই হচ্ছে বি কস 90 ডিগ্রি, কারণ ভি ওডি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ডাব্লিউ যদি নিই আমরা, এইটা যদি নিই, এটা তো স্রোতের ব্যাগ, স্রোতের ব্যাগকে 3 দিয়ে দিই, 3 cos 90। নৌকার ব্যাগকে যদি লম্বাংশ নিই এটা হচ্ছে 5 sin 5 cos 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এটা কি লিখলাম, আবারও বলি। আমরা এখানে দুটো ব্যাগ, একটা স্রোতের ব্যাগ আর একটা নৌকার ব্যাগ। এই ব্যাগ দুইটাকে আমি ও এ বরাবর লম্বাংশ নিচ্ছি। কোনো ব্যাগকে ও এ বরাবর যদি লম্বাংশ নিই সেটা হচ্ছে সেই ব্যাগ ইন্টু ব্যাগটা ও এর সাথে, ওডি এর সাথে যে কোনো উৎপন্ন করে তার কস অনুপাতের গুণফল। এখানে ভি ব্যাগটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে আনত। আর নৌকার ব্যাগ থিটা কোণে যদি চালায় তাহলে তাড়াতাড়ি পার হতে পারে। এটা যদি থিটা হয়, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কস 90 ডিগ্রি মান 0, 5 ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমরা লম্বাংশের উপাত্ত থেকে আমরা কি জানি, যে কোনো দিকে দুইটা ব্যাগের লম্বাংশের সমষ্টি হচ্ছে ওই দিকের লব্ধির লম্বাংশের সমান। এটাকে আমরা লব্ধি ব্যাগ মনে করতে পারি, লব্ধি ব্যাগ। সুতরাং লব্ধি ব্যাগ যদি আমরা পাই, কিসের লব্ধি ব্যাগ? ন্যূনতম সময়ে পার হওয়ার জন্য লব্ধি ব্যাগ। ন্যূনতম সময়ে পার হওয়ার সময় যদি T2 হয়, T2 ইকুয়াল টু S বাই ব্যাগ, লব্ধি ব্যাগ 5 সাইন থিটা, তার মানে হচ্ছে 1/10 সাইন থিটা। দেখো T2 ইকুয়াল টু 1/10 সাইন থিটা। এখন এইটা কখনো ন্যূনতম হবে, সবচেয়ে ন্যূনতম কখন হবে লিখবা। এখানে T2 এর মান ন্যূনতম হবে যদি সাইন থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি হয়। কারণ সাইন থিটার মান যত বাড়বে টিটুর মান তত কমবে। সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, কখন? যখন 90 ডিগ্রি হয়। সাইন থিটার মান যখনই সর্বোচ্চ হবে টিটোর মান সর্বনিম্ন হবে। সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমরা কি পেলাম, সে যদি 90 ডিগ্রি কোনো যদি নৌকা চালায়, সে যদি এই বরাবর নৌকা চালায় তাহলে সে এই বরাবর আসতে পারবে না, সে দুইটা মিলে এই বরাবর যাবে, তবে খুব তাড়াতাড়ি নদী পার হতে পারবে। সুতরাং T2 ইকুয়াল টু আমরা পেলাম যে 1/10 আওয়ার ইকুয়াল টু 6 মিনিট। সুতরাং নৌকা দুটি নদী পার হওয়ার সময়ের পার্থক্য। সুতরাং
নির্ণয় সময়ের পার্থক্য। পার্থক্য কি? একটা হচ্ছে যে 7 মিনিট 30 সেকেন্ড, আর একটা হচ্ছে 6 মিনিট। ইকুয়াল টু হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড, অথবা আমরা লিখতে পারি 1/2 মিনিট। মানে আমরা নৌকা দুটি নদী পার হওয়ার সময়ের পার্থক্য পেলাম 1.5 মিনিট। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশ কোনটা? ওই ন্যূনতম পথে পার হওয়ার সময়টা। এটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখতে হবে। এগুলো একটু ক্লিয়ার করলে আস্তে আস্তে আমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করলাম।